আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভের পক্ষে দিল্লির সাফাই। রায়ের পর দেশ জুড়ে আন্দোলনের ডাক ইমরান খানের। গাজা যুদ্ধ পুনরায় শুরু করতে চান নেতানিয়াহু। গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুরস্কের। নীরবে মদের বিক্রি বাড়াচ্ছে সৌদি আরব। ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান। এবার বিস্তারিত। ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর প্রোপাগান্ডা চালানোর অভিযোগ করে সেটির পক্ষে সাফাই গাইল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিক্ষোভটি ছিল শান্তিপূর্ণ, সংক্ষিপ্ত এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ ছিল না। জয়সওয়াল বলেন, বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা আমরা দেখেছি। সত্যটা হচ্ছে 20 ডিসেম্বর 20 থেকে 25 জন যুবক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে স্লোগান দিয়েছে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার আহ্বান জানিয়েছে। তিনি আরও বলেন, নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘন কিংবা নিরাপত্তা পরিস্থিতি তৈরির মতো কোনো প্রচেষ্টা সেখানে ছিল না। জয়সওয়াল জানান, ঘটনাস্থলে মোতায়েন পুলিশ কয়েক মিনিটের পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ভিয়েনা কনভেনশন অনুসারে ভারত তার ভূখণ্ডে বিদেশি মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তোশাখানা 2 মামলায় কারাদণ্ডের রায়ের পর দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ প্রধান ইমরান খান। একই সঙ্গে তিনি ইসলামাবাদ হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। শনিবার আদালত রায় ঘোষণার পর ইমরান খান তার আইনজীবীর মাধ্যমে এই বার্তা দেন। কারাগারে থাকায় তিনি বর্তমানে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছেন না। আইনজীবীর সঙ্গে কথোপকথনের বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করে জানানো হয়, ইমরান খান খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিকে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, নিজেদের অধিকার আদায়ের জন্য পুরো জাতিকে জেগে উঠতে হবে। ইমরান খান বলেন, এই মামলায় সাজা তার কাছে নতুন কিছু নয়। তিনি জানান, আইনজীবীদের ইতোমধ্যে হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, গত 3 বছরে যেসব ভিত্তিহীন রায় ও সাজা দেওয়া হয়েছে, তোশাখানা 2 মামলার রায়ও তার ব্যতিক্রম নয়। কোনো প্রমাণ ছাড়াই এবং আইনি প্রক্রিয়া পূরণ না করেই তড়িঘড়ি এই রায় দেওয়া হয়েছে। আমাদের আইনজীবীদের কথা শোনাও হয়নি। গাজা যুদ্ধবিরতি সুসংহত করার এবং এলাকা পুনর্নির্মাণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি সত্ত্বেও ইসরায়েলি এক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা উপেক্ষা করে গাজায় পুনরায় বৃহৎ পরিসরে যুদ্ধ চালিয়ে যেতে চায়। ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা গাজায় একটি বৃহৎ পরিসরে সামরিক হামলা পুনরায় শুরু করতে চায়, যা বাস্তবে যুদ্ধবিরতির লঙ্ঘন এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে অবজ্ঞা করার শামিল। চুক্তির দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার এবং কথা বলার জন্য ফ্লোরিডার মিয়ামিতে যাওয়ার কথা রয়েছে। নেতানিয়াহু গত সপ্তাহে বৃহস্পতিবার নিরাপত্তা ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন, যেখানে গাজায় পুনর্প্রবেশ এবং বৃহৎ আকারের আক্রমণ পুনরায় শুরু করার জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে তুরস্ক। দেশটির দাবি, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় 2 মাস পেরিয়ে গেলেও ইসরায়েল ধারাবাহিকভাবে তার লঙ্ঘন করছে। এর ফলে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রোববার ডেইলি সাভার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে কাতার, মিশর ও তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফিদান বলেন, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন শান্তি প্রক্রিয়াকে অত্যন্ত জটিল করে তুলেছে। ফিদান জানান, মিশরের শার্ম আল শেখ শান্তি সম্মেলনে গৃহীত চুক্তির ভিত্তিতে গাজা শান্তি চুক্তি পরিকল্পনা শুরু হয়েছিল। প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর এবং সর্বশেষ জিম্মি মুক্তির পর এখন দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার শর্তাবলী নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, শার্ম আল শেখের পর গতকালের বৈঠকটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমরা গভীর রাত পর্যন্ত বিভিন্ন ফরম্যাটে আলোচনা চালিয়ে গেছি।
অতি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি থেকে ধীরে ধীরে সরে আসার ধারাবাহিকতায় সৌদি আরব নীরবে তাদের একমাত্র অ্যালকোহল বিক্রয় কেন্দ্রে প্রবেশাধিকার সম্প্রসারণ করেছে। নতুন এই ব্যবস্থায় দেশটিতে বসবাসরত ধনী অমুসলিম বিদেশি নাগরিকদের অ্যালকোহল কেনার অনুমতি দেয়া হচ্ছে। রোববার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া হলেও বিষয়টি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এর ফলে রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত অচিহ্নিত ও গোপন ওই দোকানের সামনে গাড়ি ও মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। 2024 সালের জানুয়ারিতে দোকানটি প্রথম চালু করা হয়। এ সময় এটি শুধু অমুসলিম কূটনীতিকদের জন্য সীমিত ছিল। নতুন নিয়ম অনুযায়ী এখন প্রিমিয়াম রেসিডেন্সিধারী অমুসলিম বিদেশিরাও এখান থেকে অ্যালকোহল কিনতে পারবেন। এই বিশেষ আবাসন অনুমতিপত্র সাধারণত দক্ষ পেশাজীবী বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের দেয়া হয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর আবাসভূমি সৌদি আরবে 1950-এর দশকের শুরু থেকেই অ্যালকোহল নিষিদ্ধ। বিশ্লেষকদের মতে এই দোকানটি কঠোর নিয়ন্ত্রণের মধ্যে অ্যালকোহল বিক্রির একটি পরীক্ষামূলক উদ্যোগ। সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার পিতা বাদশাহ সালমান দেশটিতে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর লক্ষ্য হলো পর্যটন বৃদ্ধি, আন্তর্জাতিক ব্যবসা আকর্ষণ এবং তেলের উপর অর্থনৈতিক নির্ভরতা কমানো। ইসলামী শরিয়া আইনে পরিচালিত এই দেশটি ইতোমধ্যে সিনেমা হল চালু করেছে, নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে এবং বড় ধরনের সঙ্গীত উৎসব আয়োজন করেছে। তবে রাজনৈতিক মতপ্রকাশ ও ভিন্নমত এখনো কঠোরভাবে দমন করা হয়, যার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ভারতকে 191 রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে 8 উইকেট হারিয়ে 347 রানের বিশাল পুঁজি গড়ে পাকিস্তান অনূর্ধ্ব 19 দল। জবাবে ভারত গুটিয়ে গেছে 156 রানে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব 19 এশিয়া কাপে শ্রেষ্ঠত্ব পেল পাকিস্তান। এর আগে 2012 সালে ভারতের সঙ্গে আসরের শিরোপা ভাগাভাগি করেছিল তারা। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালো হয়নি। 31 রানে হারিয়ে ফেলে তারা ওপেনার হামজা জহুরের উইকেট। তবে অন্য ওপেনার সামির মিনহাজ ক্রিজের এক প্রান্ত আগলে রেখে দাপটে ব্যাটিং করতে থাকেন। 113 বলে উপহার দেন 172 রানের চমৎকার এক ইনিংস। 17 বাউন্ডারি ও 9 ছক্কায় সাজান অসাধারণ ইনিংসটি। দ্বিতীয় উইকেটে উসমান খানের সঙ্গে 92 আর তৃতীয় উইকেটে আহমেদ হোসেনের সঙ্গে 137 রানের পার্টনারশিপ গড়ে তোলেন সামির। আহমেদ হোসেনের ব্যাট থেকে আসে 56 রানের দারুণ এক ইনিংস। তাতে 8 উইকেট হারিয়ে 347 রানের হিমালয় সম সংগ্রহ করে পাকিস্তান। ভারতের হয়ে 83 রান খরচ করে 3 উইকেট শিকার করেন দীপেশ দেবেন্দ্রন। হেনিল প্যাটেল 62 রান দিয়ে নেন 2 উইকেট। সমান 2 উইকেট পান খিলান প্যাটেলও, তবে খরচ করেন 44 রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় ভারত। 68 রান তুলতেই হারিয়ে ফেলে তারা 5 উইকেট। 94 রান সংগ্রহ করতেই নাই হয়ে যায় ভারতের 7 উইকেট। ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ 36 রানের ইনিংস খেলেন দীপেশ দেবেন্দ্রন, আর 26 রান এনে দেন ওপেনার বৈভব সূর্যবংশী। আর খিলান প্যাটেল যোগ করেন 19 রান। তাতে মাত্র 26.2 ওভারে 156 রানই গুটিয়ে যায় ভারতীয়রা। পাকিস্তানের হয়ে 4 উইকেট নেন আলী রাজা, 2টি করে উইকেট নেন মোহাম্মদ সায়েম, আবদুল্লাহ সুবহান ও হুজাইফা আহসান। 191 রানে জয়ের এই দিনে ম্যাচ সেরা সামির মিনহাজ, একই সাথে সিরিজ সেরাও হন তিনি। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।